সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সিকিউ, জ্ঞানমূলক ক নম্বরের কোশ্চেন এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। তোমরা ইতিমধ্যে জানো, পূর্বে 8টি সৃজনশীল হতো, সেখান থেকে 5টি সৃজনশীল আনসার করতে হতো। প্রত্যেকটার মধ্যে নাম্বার ছিল, সৃজনশীল প্রত্যেকটার মধ্যে 10 নম্বর করে, 5.50 নম্বর। কিন্তু এই বছর শর্ট সিলেবাস তৈরি করা হয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, সেখানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ তোমাদের 60টি সৃজনশীল থাকবে, এর মধ্যে 4টি সৃজনশীল আনসার করতে হবে, এটি হলো 40 নম্বর। এবং তোমাদের 5টি সংক্ষিপ্ত আনসার করতে হবে, 5 দুগুণে 10 নম্বর, আর দেওয়া থাকবে 60টি সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে এই টোটাল হলো 50 নম্বর। অবজেক্টিভ সেম আগের মতোই আছে, 25 নম্বর, এবং তোমাদের ব্যবহারিক 25টা আগেও ছিল, এখনো আছে। এই টোটাল হলো 100 নম্বর। এখন আমার কথা হলো, তোমাদের অনেকেই হয়তো মনে প্রশ্ন জাগতেছে যে আসলে ক্লাস 10-এ কয়টি অধ্যায় আছে এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, আমি পারবো কি পারবো না। তুমি যদি আমার আজকের এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের আপাতত এই সকল কোশ্চেন এবং টেনশন এবং আপসেটনেস থাকবে না। আমি প্রতিটা অধ্যায় ভিত্তিক তোমাদের সিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং জ্ঞানমূলক ক কোশ্চেন কি আসে সেগুলো আদ্যপান্ত আলোচনা এখানে করতে চাই। তোমাদের সিলেবাসে 6টি অধ্যায় আছে, এর মধ্যে আমরা আজকে 4টি অধ্যায়ের সিকিউ এবং ক নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। সারা বাংলাদেশ ব্যাপী তোমরা জানো প্রি-টেস্ট পরীক্ষা চলতেছে, সেই ক্ষেত্রে আমি মূলত এই ভিডিওটা তোমাদের জন্য আনয়ন করেছি। তোমরা আমাদের এই চ্যানেল পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে। তৃতীয় অধ্যায় নাম কি? পদার্থের গঠন। এই অধ্যায়টাও খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে কোশ্চেন অবশ্যই বোর্ড পরীক্ষায় আসে। এখন এই অধ্যায় থেকে দেখো, আমি 3টি সৃজনশীল আমি অনেক চিন্তা ভাবনা করে সেট আপ করেছি। এই 3টি সৃজনশীল যদি তুমি পড়ো, তুমি একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত কোনো ধরনের টেনশন করতে হবে না। আমি ড্যাম শিওর এখান থেকে তুমি পাবে, কিন্তু ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। এখন 100% এইভাবেই যে একেবারে তোমার ডেসক্রিপশন করা থাকবে এরকম না, 19-20 একটু চেঞ্জ করা থাকবে। এখন তুমি যদি মুখস্থ করো, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এগুলো তো মুখস্থ বিদ্যা নয়। অর্থাৎ তোমার একেবারে বুঝে বুঝে পড়তে হবে। পরীক্ষা লব্ধ জ্ঞানকেই কি বলে? বিজ্ঞান বলে। তাই তুমি পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এগুলো তোমার মাথায় আয়ত্ত করতে হবে। এই জন্য এই প্লুটন ও নিউটনের প্রকৃত ভর, এখন এই ভরগুলো জানতে হবে। এটু হলো জ্ঞান বলো বা মুখস্থ বিদ্যা থাকবে, এরকম বিষয়গুলো আসলে এরকম। দেখো, 3টি সৃজনশীলের প্রথম যে সৃজনশীলটা, খুব ইম্পর্টেন্ট সৃজনশীল। এটা ছাড়া সাধারণত কোশ্চেন খুব কমই হয়। সেটা কি দেখো, তোমরা জানো এখানে এই চ্যাপ্টারে যে কন্টেন্ট আছে সেখানে রাদারফোর্ড পরমাণু মডেল, বুর পরমাণু মডেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। অর্থাৎ তোমরা দেখে অনেকেই বুঝে ফেলেছো এটা হলো রাদারফোর্ড এবং বুর পরমাণু মডেল। এখানে কি দেওয়া আছে? কে এল এম শেল দেওয়া আছে, কক্ষপথ দেওয়া আছে, এখানে তোমার ব্যাসার্ধ রেডিয়াস দেওয়া আছে এবং ব্যাসার্ধের মানও দেওয়া আছে, এবং এখানে ডিটারমিন করে দেওয়া আছে ডি মৌল, মডেল বি, মডেল এ। এখন ফার্স্ট কোশ্চেন কি? বি মডেলের সর্বশেষ শক্তি স্তরের জন্য কৌণিক ভরবেগ নির্ণয় করো। তোমরা জানো কৌণিক ভরবেগ হলো mvr = nh/2 পাই। অর্থাৎ mvr এর মান বের করতে বলছে। 2 মিনিট লাগতে পারে অনলি। সিম্পল একটা অঙ্ক, অনলি 2 মিনিট টাইম কনজিউম করলে তুমি এই অঙ্ক 3 নাম্বার 4 নাম্বার পেয়ে যাবে। এরপরে দেখো, এ ও বি মডেলের মধ্যে কোনটি উপযোগী? তোমরা জানো বুর পরমাণু মডেল বেশি উপযোগী, স্টেবিলিটি স্থায়িত্ব অনেক বেশি, এটা কম। অর্থাৎ এই দুইটার কম্পারিজন চেয়েছে, কে ভালো কে মন্দ। এখানে 8-9টা পয়েন্ট আছে, তুমি একটু ভালো করে দেখে নিলে তুমি একবার চোখ বোলালে পেয়ে যাবে। তারপরে দেখো, উদ্দীপকের ডি মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে। এটা একটা ডি মৌল, ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা। এখন তোমার 2n² সূত্রটা তোমার কিন্তু আগে বুঝতে হবে। n কিন্তু পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 এক্সেপ্ট। অর্থাৎ প্রথম কক্ষপথে মৌল থাকে, ইলেকট্রন থাকে 2টি,
দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে তোমার 8টি, তৃতীয় কক্ষপথে থাকে 18টি। অর্থাৎ এখানে প্রথম কক্ষপথে কয়টি থাকবে, দ্বিতীয় পক্ষে কয়টি, তৃতীয় কক্ষপথে কয়টি থাকবে, এই 2n² সূত্র মেনে চলে কিনা এটা তোমার ইলাবোরেট করে লিখতে হবে। এটা সিম্পল একটা কোশ্চেন। এরপর উদ্দীপকের এ মৌলটির ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। এ ইলেকট্রনটির, অর্থাৎ এখানে একটি ইলেকট্রন দেওয়া থাকবে, যেটা তোমার হলো তোমার একটি ইলেকট্রন, লেখাটা হলো ইলেকট্রন। ইলেকট্রন এখানে যেহেতু এ মডেল ইউজ করেছি, এ আর দিও না, উদ্দীপকের ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো, অর্থাৎ এই ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করতে বলছে। সূত্র কিন্তু আগেরটাই, mvr = nh/2π। অর্থাৎ আগে তুমি mvr এর মান নির্ণয় করেছো আগের কোশ্চেনে, কণিক ভরবেগ নির্ণয় করো। এখন তোমাকে শুধু ভি এর মানটা বের করতে বলছে, আর সব মানগুলো দেওয়া আছে। যেহেতু সব মান দেওয়া আছে, বসিয়ে শুধু খালি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটর চাপ দিবে, অঙ্ক হয়ে যাবে। সিম্পল কোশ্চেন। এখানে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগতে পারে, এটা তুমি পেরে যাবে। এখন দেখো লাস্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্দীপকের এম শেলের জন্য, এই এম শেল, এম কক্ষপথের জন্য অরবিটাল সংখ্যা ও মোট ইলেকট্রন সংখ্যা হিসেব করে দেখাও। তুমি জানো এটার জন্য মান হলো n মানে 1, এটা 2, এটা হলো 3। অর্থাৎ তৃতীয় কক্ষপথে তোমার কয়টি অরবিটাল সংখ্যা থাকবে এবং ইলেকট্রন সংখ্যা কতটা থাকবে, এটা হিসেব করে দেখাতে হবে। তোমাদের টেক্সট বইয়ে একটা ছক দেওয়া আছে, প্রথম কক্ষপথে কয়টি উপস্থিত থাকবে, কয়টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম করে ডিটারমিন করে দেওয়া আছে। আশা করি এই সৃজনশীলটি তোমরা বুঝতে পেরেছ। সেকেন্ড সৃজনশীল, দেখো সবকিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে। মৌল কিউ এবং আর, প্রোটন সংখ্যা কিউর 9 দেওয়া আছে, নিউট্রন সংখ্যা এখানে 10 এবং 16 দেওয়া আছে, নিউক্লিয়াসের বড় এখানে দেওয়া নাই, এখানে দেওয়া আছে আর মৌলের ক্ষেত্রে। অর্থাৎ উদ্দীপক, উদ্দীপকটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো মনোযোগ দিয়ে উদ্দীপক দেখবে, 2 বার দেখবে, 3 বার দেখবে, উদ্দীপকই তোমাকে বলে দিবে উত্তর কি হবে। আমাদের একটা খুব বদভ্যাস আছে, আমরা কোশ্চেন না বুঝে শুনে আগে মুখস্থ শুরু করে দিই। কোশ্চেনই বুঝি না আমরা, আগে কোশ্চেন মুখস্থ করবে, দেখবে উত্তর এমনি কোশ্চেনে বলে দিবে। এরপরে দেখো 2 নম্বর উদ্দীপক আছে, এ মৌলের একটি ইলেকট্রন দেওয়া আছে, এখানে ডি অরবিটাল ইলেকট্রন যায়নি, ফাঁকা, 4s ইলেকট্রন গিয়েছে। কোশ্চেন কি, প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলের একটি অণু ভর নির্ণয় করো। কিউ মৌলের প্রকৃত ভর ব্যবহার করে, এটা একটা অঙ্ক, মানে 2 লাইনের একটি অঙ্ক, 1-2 মিনিট লাগতে পারে। পরের অঙ্কটাও প্রায় সেমই এরকম। দেখো গাণিতিকভাবে বিশ্লেষণ করে আর মৌলটি শনাক্ত করো। এখানে কিউ মৌলটি আগে বের করবে, এখানে আর মৌলটি শনাক্ত করতে বলেছে। সিম্পল কোশ্চেন। এরপর 2 নং উদ্দীপকের 3d অরবিটাল ফাঁকা কেন? তোমরা জানো বিজ্ঞানী আউফবাউ বলেছেন, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে গমন করে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। অবশ্যই তাহলে ডেফিনেটলি 3d অরবিটালের শক্তি বেশি, তাই এখানে ইলেকট্রন যায়নি, 4s আগে ইলেকট্রন গিয়েছে। এরকম তোমার n+l এর মান থেকে ল্যাবরেট করে হিসাব করে লিখতে হবে। অর্থাৎ তুমি 3d এর ক্ষেত্রে n+l এর মান বের করবা, 4s এর ক্ষেত্রেও তুমি n+l এর মান বের করবে। দেখবে 4s এর ক্ষেত্রে n+l এর মান কম, তাই এখানে পূর্বে ইলেকট্রন প্রবেশ করবে। বিজ্ঞানী আউফবাউ এটা বলেছেন, এই নীতি দিয়ে ব্যাখ্যা করে দিবে যে 3d অরবিটাল ফাঁকা। পরে দেখো লাস্ট সৃজনশীল, আইসোটোপ D1, D2, D3 দেওয়া আছে। একটি মৌলের আইসোটোপ 3টা, শতকরা পরিমাণ দেওয়া আছে, ভর সংখ্যাও দেওয়া আছে। 2 নং উদ্দীপকও তোমার দেওয়া আছে, উপস্তর গুলো গ্রেটার দেন এখানে দেওয়া আছে। বলতেছে 1 নং থেকে ডি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। অর্থাৎ দেখো এখানে D1 এর দেওয়া আছে 78%, 44, তাহলে 44 × 78% প্লাস 46 × 14% প্লাস 53 × 8%, এটা ক্যালকুলেটর চাপ দিবে, 1 মিনিট অঙ্ক হয়ে যাবে। 3 নাম্বার 4 নাম্বার পেয়ে যাবে। লাস্ট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। বলতেছে আমি যে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি 5p < 6s < 4f 5d, এটা কি সঠিক আছে কিনা, এটার উত্তর আর এখানে দেখো 2 নং উদ্দীপকের উত্তর সেম, শুধু একটু চেঞ্জ করেছে। অর্থাৎ এটার উত্তর তুমি যেভাবে করবা, এটার উত্তর সেভাবে করবা। এই 5p এর ক্ষেত্রে n+l এর মান নির্ণয় করবা, এটার ক্ষেত্রে করবা, এটার ক্ষেত্রে করবা, লাস্ট ওয়ান 5d এর ক্ষেত্রে n+l এর মান নির্ণয় করবা। করে যদি তুমি দেখো এটার মান সবচেয়ে কম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা,
তাহলে অবশ্যই যে অ্যারেঞ্জমেন্ট ওনারা দিয়েছেন তুমি বলবে হ্যাঁ এই অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, অর্থাৎ এটা হলো সবচেয়ে নিম্ন শক্তির, এটা সবচেয়ে উচ্চ শক্তি, এটা সঠিক আছে। তাহলে এই অধ্যায়ে যদি তুমি এই 3 ধরনের সৃজনশীল পড়ে যেতে পারো, আমি শিওর তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, 100% তুমি পাবে। এখন দেখো তোমরা এই অধ্যায়ের ক এবং খ রিলেটেড কোশ্চেন কি কি হতে পারে। আমি যেগুলো দিয়েছি ডিটারমিন করে তুমি যেগুলো পড়ে যাও 100% কমন পাবে। দেখো ক রিলেটেড কোশ্চেন কি, মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে, পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, প্রতীক কাকে বলে, অরবিট কাকে বলে। এর মধ্যে কতগুলো সংখ্যা তোমরা 6, 7, 8 পড়ে আসছো, যেমন মৌল বা মৌলিক পদার্থ, পরমাণু, অণু, প্রতীক, সংকেত, এগুলো পড়ে আসছো। নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা বলতে কাকে বলে, আইসোটোপ কি, আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বুঝো। এখন খ রিলেটেড কোশ্চেন কি, দেখো এত বলতে কি বুঝো। এটা কিন্তু একটা আয়ন, এটা একটা অ্যানায়ন, এটা হলো ভর সংখ্যা, এটা হলো তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এগুলো সব ইন ডিটেলস বইয়ে একটা এক্সাম্পল টেক্সট বইয়ে দেওয়া আছে। খুব সিম্পল কোশ্চেন। পরমাণু সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। তোমার যখন রাদারফোর্ড পরমাণু মডেল পড়েছো সেখানে আমরা দেখেছি যে পরমাণু সব জায়গায় ফাঁকা, শুধুমাত্র কেন্দ্রে ভরাট থাকে প্রোটন ও নিউট্রন দ্বারা। তাহলে যেহেতু সব জায়গায় ফাঁকা, সেহেতু পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে সঞ্চিত থাকে, পুঞ্জীভূত থাকে। এটা ব্যাখ্যা করতে বলেছে। কোন পরমাণু এম শেলে বিভিন্ন উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাও। এটা কিন্তু আমরা সৃজনশীলও ব্যাখ্যা করেছি যে এম শেলের জন্য তোমার কয়টা উপস্তর থাকবে আর উপস্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা করে থাকবে। পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায় কেন, এটাও আমরা সৃজনশীলে ব্যাখ্যা করেছি। আউফবাউ নীতি অনুযায়ী 3D অরবিটালের শক্তি অনেক বেশি, তাই এখানে ইলেকট্রন যাবে না, আগে যাবে 4s এ। তোমরা জানো এটা। ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রনের স্বাভাবিক নিয়ম ব্যতিক্রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের এমসিকিউতে আসে প্রায়শই, কারণ এটা স্বাভাবিক নিয়ম মানে না, এটা ব্যতিক্রম। কারণ আমরা জানি ডি অরবিটাল অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ অবস্থা থাকতে চায়, কারণ এদের এই অবস্থায় এদের স্টেবিলিটি, স্থিতিশীলতা বেশি, তাই এটা ব্যতিক্রম। আপেক্ষিক পারমাণবিক ভরে কোনো একক থাকে না কেন, এটা শুধু খালি এইটাই কোশ্চেন না, তোমরা আপেক্ষিক আণবিক ভরও পড়বা। দুইটার উত্তর প্যাটার্ন একই। কারণ আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা যদি লক্ষ্য করো, আপেক্ষিক আণবিক ভরের সংজ্ঞা যদি লক্ষ্য করো, আমরা দেখি এটি একই জাতীয় দুটি রাশির অনুপাত। তাই আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভরের কোনো একক থাকে না। ফর এক্সাম্পল, অক্সিজেন আপেক্ষিক পারমাণবিক ভর কত? 16। তুমি কিন্তু 16 গ্রাম বলো না, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। তোমরা যদি এগুলো ক এবং খ গুলো পড়ে যেতে পারো, ইনশাল্লাহ সবই কমন পড়বে। আশা করি বুঝতে পেরেছ। এখন চতুর্থ ও পঞ্চম অধ্যায়, পূর্বে যে 3টি অধ্যায় আমরা আলোচনা করলাম, এগুলো থেকে সৃজনশীল কোনো কোনো বোর্ডে আসে, আবার কোনো কোনো বোর্ডে আসে না, আবার কম্বাইন করে আসে। কিন্তু এখন যে 2টি অধ্যায় আলোচনা করব, কোনো মিস নাই, প্রত্যেকটা বোর্ডে 100% তোমাদের সৃজনশীল হবে। অর্থাৎ পর্যায় সারণী থেকে একটি সৃজনশীল হবে এবং রাসায়নিক বন্ধন থেকে একটি সৃজনশীল হবে। তবে এই দুইটা চ্যাপ্টার কো রিলেটেড, অর্থাৎ কম্বিনেশন করে সৃজনশীল আসে। 2টি সৃজনশীল এখানে হবে। রাসায়নিক বন্ধন এমন একটি অধ্যায় যে অধ্যায় অবশ্যই তোমাদের সৃজনশীল আসবে আসবে আসবে। এমসিকিউ 3 থেকে 4টি এমসিকিউ এখান থেকে হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এই 2টি অধ্যায় কেমন ইম্পর্টেন্ট। এখন আসি, কয়টি সৃজনশীল এখানে দিয়েছি আমি। তুমি দেখো অনলি চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে 2টি সৃজনশীল দিয়েছে। তোমরা অনেকেই একেবারে জয় জয়কার হয়ে গিয়েছ, মনে হচ্ছে মাত্র 2টি সৃজনশীল এখান থেকে পেয়ে যাব। কিন্তু আসলে দেখো এই 2টি সৃজনশীলের মধ্যে মিনিমাম 20টি সৃজনশীল আছে।
তুমি যদি এই কোশ্চেনগুলো পড়ে যাও, আমি 100% শিওর এগুলোই আসবে ইন্টারনাল এবং এসএসসি এক্সাম। তো দেখো কি কোশ্চেন, এটা হলো তোমার দেখো পর্যায় সারণী প্লাস রাসায়নিক বন্ধন কম্বিনেশন, এটাও পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন কম্বিনেশন। এখানে কি আছে দেখো, তুমি একটি পর্যায় সারণী খণ্ডিত অংশ আছে এখানে। এখানে শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়ামটাকে প্রতীক অর্থে ধরা হয়েছে, অন্যগুলো প্রতীক না, এমনি ধরা হয়েছে এবিসিডি এক্সেপ্টা। এখানে বলা হচ্ছে এ কমা বি কমা জি কমা ই মৌলের সমূহের পরমাণু আকারের তুলনা। তুমি জানো বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু আকার ছোট হয়, এটা কম তোমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। উপর থেকে নিচে দিকে গেলে পরমাণু আকার বড় হয়, এটা এই কোশ্চেনে ব্যাখ্যা করতে বলছে, সিম্পল কোশ্চেন। এরপরে দেখো এল এম ডি ও জি এর আয়নীকরণ শক্তির তুলনা। দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, উপর থেকে নিচে দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমে, এই কোশ্চেনটা এর ব্যাখ্যা করতে বলেছে। এরপরে দেখো ডি ও ই এর মধ্যে ইলেকট্রন আসক্তি, ডি আর ই, এই ডি আর ই হলো ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। সাধারণত ব্যতিক্রম গুলোই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি জীববিজ্ঞান যেগুলো আছে এগুলো কিন্তু আসে, এটা আসছে বারংবার, এটা আসছে। সাধারণত উপর থেকে নিচে দিয়ে গেলে আমরা জানি ইলেকট্রন আসক্তির মান কমে, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম, এটার থেকে এটা বেশি, এটাই ব্যাখ্যা করতে বলছে। এরপরে দেখো এ ও ডি, এ আর ডি উভয় মৌলই সক্রিয়, কিন্তু সক্রিয়তার কারণ ডিফারেন্ট। এটা সক্রিয় ধাতু, ধাতুদের আয়নিক শক্তির মান কম, তাই বেশি সক্রিয়। এটা অধাতু, এদের ইলেকট্রন আসক্তির মান বেশি, এরা বেশি সক্রিয়। তাহলে এটা বেশি সক্রিয় হলো ইলেকট্রন আসক্তির মানের জন্য অথবা তড়িৎ ঋণাত্মকতার মানের জন্য, আর এটা সক্রিয় হলো আয়নীকরণ শক্তির জন্য। দুইটাই সক্রিয়, কিন্তু সক্রিয়তার কারণ কিন্তু ভিন্ন ভিন্ন। এরপরে তুমি দেখো এল ও ই মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের মধ্যে দেখাও। এল আর হলো ই, এল আর ই, তাহলে এটা ধাতু, এটা অধাতু, আয়নিক বন্ধন, এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে বলছে। সিম্পল কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি আছে দেখো H2F, দেখো এটা H2F, এটা এবং এটা দুইটাই অধাতু, এর মধ্যে সমযোজী বন্ধন আছে, এটাও ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে বলছে। SF একটি পোলার যৌগ, দেখো H আর F একটি পোলার যৌগ, মানে পানি, এটা হবে পানি একটি পোলার যৌগ, এটা তুমি পারো। এ মৌলের বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। এ মৌল হলো ধাতু, ধাতুরা বিদ্যুৎ পরিবহন করে ধাতব বন্ধনের জন্য, ইলেকট্রন ডিলোকালাইজেশনের জন্য, ফ্রি ইলেকট্রনের জন্য। এটা কিন্তু এই বছর ক্লাস 10-এ নাই, কিন্তু নবম শ্রেণীর জন্য এটা কিন্তু আছে। আমি কিন্তু পূর্বেই বললাম এটা দশম শ্রেণীর যে শর্ট সিলেবাস এটাতে কিন্তু নাই, কিন্তু নবম শ্রেণীর জন্য আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো সেকেন্ড, এই পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এম ও জি এর অবস্থান নির্ণয় করো। দেখো এখানে এম আর জি, ইলেকট্রন বিন্যাস করবা, করে কত নম্বর গ্রুপে এটা আছে, কত নম্বর পর্যায়ে আছে, এটা ডিটারমিন করতে হবে। সিম্পল, একেবারে সিম্পল। ইলেকট্রন বিন্যাস করার সাথে সাথেই তুমি দেখবে হয়ে গেছে। সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনটা গ্রুপ নির্দেশ করে, আর এন এর সর্বোচ্চ মানটা পর্যায় নির্দেশ করে, আমরা জানি এভাবে ডিটারমিন করতে হবে। এই সৃজনশীলের লাস্ট কোশ্চেন, উদ্দীপকের ডি ও ই একই ধরনের ধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করো। দেখো ডি ও ই, আমরা সাধারণত একটি কোশ্চেন পড়েছি যে একই গ্রুপের যে মৌলগুলো আছে তাদের বৈশিষ্ট্য একই। যেমন ধরো 17 নম্বর গ্রুপ মৌল আছে কে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই দ্বিপরমাণু, মানে F2 Cl2 I2 2 দ্বিপরমাণু। এরা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, সবাই কিন্তু করে। অর্থাৎ তোমার এরকম বইয়ে, এটা টেক্সট বইয়ে আছে যে এদের যে ধর্ম একই হয়, বিক্রিয়া একই ধরনের দেয়, সেটা তোমার ব্যাখ্যা করতে বলছে। এই কোশ্চেনটা কিন্তু আমি দেখেছি ঢাকা বোর্ডে এটা এসেছে, আবার ঢাকা বোর্ডে পরের বার আবার এটা আসছে যে দেখাও যে এ এবং এল একই ধরনের ধর্ম প্রদর্শন করে। কোশ্চেন প্যাটার্ন কিন্তু একই, সেম। তো এখানে কি করতে হবে, এটা তো ধাতু থাকে, তুমি ধরো লিথিয়াম আর সোডিয়াম, তখন কিন্তু তোমার লিথিয়াম আর সোডিয়ামের ধর্মগুলো দিতে হবে যে একই ধরনের ধর্ম প্রদর্শন করে, কারণ এরা ধাতু, এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড তৈরি করে, সেটা তোমার দেখাইতে হবে। এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, এটা তোমার দেখাই দিতে হবে। অর্থাৎ তুমি যদি এই কোশ্চেনটা পারো তাহলে তুমি এই কোশ্চেনটাও পারবে। এখন দেখো দ্বিতীয় সৃজনশীল এই অধ্যায়ের, এ একটি মৌল, বি একটি মৌল, সি একটি মৌল, ডি একটি মৌল। এখানে কিন্তু এরকম মৌল দেওয়া ছিল, কিন্তু এটা পর্যায় সারণী ভিত্তিক হিসেবে দেওয়া আছে।
এখন ইলেকট্রন কনফিগারেশন দেওয়া আছে, সেম, এটা কোনো ই নেই, ডিস্টিংগুইশ নাই। দেখো এই মৌলটি কি হবে, তুমি এন এর মান 1 বলে দিয়েছে, 2 এনে 3, এখানে 3 বলে দিয়েছে, এ বি সি ডি, কিন্তু ইলেকট্রন বিন্যাস করে তুমি একেবারে নির্দিষ্ট করে নিতে পারবে কে কে কোন মৌল এটা। এরপরে কি বলছে, উদ্দীপকের BCH4 যৌগটি পানিতে দ্রবীভূত না হলেও ডিসি মৌলটি যৌগটি পানিতে দ্রবীভূত হয়। তুমি কিন্তু কোশ্চেন প্যাটার্ন দেখেই বুঝে ফেলেছো। আমরা জানি সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। এই কোশ্চেনটা এটা দিয়েছে, এটা একটা সমযোজী যৌগ তাই পানিতে দ্রবীভূত হয় না, আর এটা একটা আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। এরপরে দেখো এসসি এবং ডিসি উভয় যৌগের মধ্যে বন্ধন প্রকৃতি ভিন্ন হলেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। আমরা জানি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, কারণ এরা জলীয় দ্রবণে আয়ন বিভাজিত হতে পারে, আয়ন আকারে ভেঙে যেতে পারে। কিছু কিছু সমযোজী যৌগ আছে যারা পানিতে দিলে এরাও আয়ন আকারে ভাঙতে পারে। এই জন্য এই কোশ্চেনটা এটা করেছে যে অ্যাসিড তো আয়নিক যৌগ, এই জন্য সে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু ডিসি তো আর আয়নিক যৌগ না, এটা হলো তোমার সমযোজী যৌগ, কিন্তু আয়ন ফর্ম করতে পারে, এক্সেপশন, ব্যতিক্রম, এই জন্য এরা বিদ্যুৎ পরিবহন করে। দেখো ডি মোলের যুজ্যত ইলেকট্রন ও যোজনী একই, কিন্তু সি মৌলের ভিন্ন। ডি কে এটা দেখো NS1 এটা ধাতু হবে, NS1 যেহেতু সর্ববহিঃস্তরে 1টি 2টি 3টি এরকম থাকে। আমরা সাধারণত জানি ধাতুদের যুজ্যত ইলেকট্রন এবং যোজনী একই, কিন্তু অধাতুদের ভিন্ন ভিন্ন, এটা ব্যাখ্যা করতে বলছে। এরপরে তোমরা দেখো উদ্দীপকের এসি ও ডিসি যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন। এসি যৌগ যদি আয়নিক হয় তাদের আয়নিক যৌগ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে, আর যদি তোমার ডিসি যৌগটি সমযোজী হয় তাহলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, এটা ব্যাখ্যা করতে বলছে। কারণ আয়নিক যৌগের মধ্যে যে আকর্ষণ বল থাকে এটা অত্যন্ত সুদৃঢ়, একে ভাঙতে শক্তির প্রয়োজন হয় বেশি, আর সমযোজী যৌগের মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল থাকে, তাকে ভাঙতে কম শক্তি লাগে। এরপরে দেখো উদ্দীপকের ডিসি যৌগটি কিভাবে পানিতে দ্রবীভূত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ ডিসি যৌগটি কিভাবে পানিতে দ্রবীভূত হয়, ডিসি এটা সোডিয়াম ক্লোরাইড হবে। এই ডিসি যৌগটি কিভাবে পানিতে দ্রবীভূত হয় বিক্রিয়ার মাধ্যমে দেখাবো। পানিতে দেওয়ার সাথে সাথে একটি আয়নিক যৌগের ক্যাটায়নকে পানি ঋণাত্মক আয়ন ঘিরে ফেলে, আবার যৌগটির এনায়নকে পানির ধনাত্মক প্রান্ত ঘিরে ফেলে, এইভাবে পানিকে কিভাবে দ্রবীভূত করে সেই কোশ্চেনটা এখানে চেয়েছে। তাহলে দেখো পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন থেকে কিন্তু আমি 2টি সৃজনশীল দিয়েছি, বাট এখানে কিন্তু এই 2টা সৃজনশীল পড়লে মিনিমাম 20টি সৃজনশীল হয়ে যাবে, আর এটা পড়লেই তোমাদের 100% কোশ্চেন কমন পাবে। এখন তোমাদের চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের ক এবং খ মূলক কোশ্চেন, আমি পূর্বেই বলেছি এই অধ্যায় থেকে সৃজনশীল এবং ক এবং খ বেশি পরিমাণে এসে থাকে। যেহেতু এখান থেকে বেশি পরিমাণে এই কোশ্চেনগুলো হয়ে থাকে তাহলে পড়তে হবে একটু বেশি, এটাই স্বাভাবিক। দেখা গিয়েছে যে পূর্বে 8টি সৃজনশীল থাকতো, তোমাদের প্যাটার্ন একটু চেঞ্জ করেছে, 7টি সৃজনশীল। এই 7টি সৃজনশীলের মধ্যে দেখবে ক এবং খ এর মধ্যে প্রায় এই 2টি অধ্যায় থেকে ম্যাক্সিমাম কোশ্চেন প্রায় আসে, 2টি 3টি এখান থেকে পেয়ে যাবে। দেখো কি কোশ্চেন আছে পর্যায় সারণী থেকে। ক কোশ্চেন, পর্যায় সারণী কাকে বলে? ডুবে-রাইনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, আধুনিক পর্যায় সূত্র। পর্যায় কাকে বলে? উপধাতু, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। হেলোজেন কাকে বলে? মুদ্রা ধাতু কি, অবস্থান্ত ধাতু কি, নিষ্ক্রিয় গ্যাস কি। এটা হলো কমূলক কোশ্চেন। খমূলক কোশ্চেন কি আছে? পর্যায় সারণীতে মূল বৃত্ত হলো ইলেকট্রন বিন্যাস, কে গ্রুপ 2 এ রাখা হয়নি কেন ব্যাখ্যা করো। লিথিয়াম ও লিথিয়াম প্লাস এর আকারের তুলনা করো, কোনটা বড় এবং কোনটা ছোট। পটাশিয়ামকে খাদ্য ধাতু বলা হয় কেন? পটাশিয়ামই যে আসবে এরকমটি না, ওই গ্রুপের যে কোনোটি আসতে পারে। পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়ামকে খাদ্য ধাতু বলা হয় কেন? এরপরে দেখো ম্যাগনেসিয়ামকে মৃৎ খাদ্য ধাতু বলা হয় কেন? এগুলো কমন কোশ্চেনের গেলে আসেই। ক্যালসিয়ামকে মৃৎ খাদ্য ধাতু বলা হয় কেন? একই কোশ্চেনের প্যাটার্ন উত্তর। ফ্লুরিনকে হেলুজেন বলা হয় কেন? তোমার আসতে পারে ফ্লুরিনকে হেলুজেন বলা হয় কেন, আয়োডিনকে হেলুজেন বলা হয় কেন? কোশ্চেন উত্তর একই। নিয়নকে 18 গ্রুপে স্থান দেওয়া হয়েছে কেন? হিলিয়ামকে কেন দেওয়া হয়েছে, তারপর নিয়নকে কেন দেওয়া হয়েছে, আর্গনকে কেন দেওয়া হয়েছে? সব কোশ্চেন প্যাটার্ন একই। অর্থাৎ একটি কোশ্চেন পড়লেই তুমি সবগুলোর কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের চতুর্থ পঞ্চম অধ্যায়ের ক নাম্বার কোশ্চেন ও খ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাই। ইতিপূর্বে তোমাদেরকে বলেছি এই চ্যাপ্টারটি অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
এই চ্যাপ্টার দুটি ব্যতীত কোশ্চেন হয় না, ইন্টারনাল, এক্সটার্নাল অথবা এসএসসি ফাইনাল এক্সাম। এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন এসে থাকে। তাই এই অধ্যায়ে কিছু কোশ্চেন একটু বেশি হবে, তবে তোমাদের পড়তে খুবই ভালো লাগবে, কারণ এই চ্যাপ্টারটা অত্যন্ত বোঝার চ্যাপ্টার। দেখো তাহলে কি আছে রাসায়নিক বন্ধনে, যোজ্যদ ইলেকট্রন কি, সুপ্ত যোজনী কি, যৌগমূলক কাকে বলে, গাঠনিক সংকেত কি, অষ্টক নিয়ম কি, দুইয়ন নিয়ম কি, রাসায়নিক বন্ধন, আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, আয়নীকরণ, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ভ্যান ডের ওয়ালস বল, ক্যালসপানি, ধাতব বন্ধন, পারমাণবিক শ্বাস ও ধাতু। তবে এর মধ্যে ধাতব বন্ধনটা তোমাদের ক্লাস 10-এ যারা আছো তাদের শর্ট সিলেবাসে নেই, ক্যালসপানিটাও তোমাদের নেই, অন্যগুলো তোমাদের আছে। এখন দেখো খ নম্বর কোশ্চেন কি আসতে পারে, যোজ্যদ ইলেকট্রন বলতে কি বুঝো? সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। পরিবর্তনশীল যোজনী বলতে কি বুঝো? এই দুইটা কিন্তু একই কোশ্চেন। PCl5 এ ফসফরাসের সুপ্ত যোজনী কত ব্যাখ্যা করো। NH4+ একটি যৌগমূলক ব্যাখ্যা করো। নিয়ন নিষ্ক্রিয় গ্যাস কেন? অ্যানায়ন কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো। Na+ সম্ভব হলেও Na2+ সম্ভব নয়। মুক্ত জোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন বলতে কি বুঝো? ইথানল HF এবং পানি একটি পোলার যৌগ। কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন? এগুলো সবই নবম শ্রেণীতে আছে, তবে দশম শ্রেণীর শর্ট সিলেবাসে ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন এটা নাই, অর্থাৎ ধাতব বন্ধনটা নেই। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে এত কোশ্চেন আমরা পড়বো, এই সকল কোশ্চেন কিন্তু তোমরা পূর্বে সিকিউতে অনেকগুলোই পড়ে ফেলেছ। যদি সিকিউ গুলো ভালো করে বুঝে থাকো, তোমার এগুলো সব ক এবং খ কোশ্চেন পড়তে হয়তো অনলি 30 মিনিট। আমরা যখন সলভ করব তখন এগুলো সম্পর্কে ইন ডিটেলস আরো জানতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন তোমাদের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা। তোমরা যারা এই অধ্যায়টি পড়েছ তারা অবগত আছো। এখানে 3 ধরনের সৃজনশীল এসে থাকে, প্রতি বছরই এই অধ্যায় থেকে সৃজনশীল আসে। তোমরা কিন্তু অধ্যায়ের নাম দেখেই বুঝেছ, মূলের ধারণা ও রাসায়নিক গণনা, এটা একটা অঙ্কের চ্যাপ্টার, ম্যাথমেটিক্যাল প্রবলেম এখান থেকে আসে। অর্থাৎ এই অধ্যায় থেকে যদি তুমি সৃজনশীল আনসার করো, তোমার কিন্তু 10 নম্বরে 10 নম্বরই পেতে পারো। এবং সাধারণত ছাত্রছাত্রীর যে ভুলটা হয়, অঙ্ক ওরা কম পারে, MCQ আসে ওরা পারে না, CQ আসে ওরা পারে না, কিন্তু এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অধ্যায় তোমাদের জন্য। কয় ধরনের সৃজনশীল বললাম? 3 ধরনের সৃজনশীল এসে থাকে সাধারণত এখান থেকে, 3 ধরনের। একটা হলো স্থূল সংকেত, আণবিক সংকেত নির্ণয় শতকরা সংযুক্তি থেকে। আরেকটা হলো মোলারিটি সংক্রান্ত, দুটি পাত্র দেওয়া থাকে, কোন পাত্রের ঘনমাত্রা কত, অথবা আসে কোনটি লিমিটিং বিক্রিয়ক। আর লাস্ট যেটা আসে সেটা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। এখানে দেখো আমি সৃজনশীল দেখিয়েছি। 1 নাম্বার সৃজনশীল, একটি পাত্রে দেওয়া আছে তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে, আণবিক ভর 180 দেওয়া আছে। 2 নং পাত্রে দেওয়া আছে 500 মিলিলিটার এত মোলার সোডিয়াম কার্বনেট। 3 নং পাত্রে দেওয়া আছে 700 মিলিলিটার 0.325 মোলার HCl। এখন কোশ্চেন কি, M যৌগের আণবিক সংকেত নির্ণয় করে 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এটা অঙ্ক, অর্থাৎ তোমার M যৌগের এখান থেকে স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করবা। আণবিক সংকেত নির্ণয় করার পরে কিন্তু 180 আণবিক ভর দেওয়াই আছে, যে সংকেত পাবা সেটা আণবিক ভর 180 হবে। সেখান থেকে তুমি 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করবে। S = 1000 W/mV সূত্র প্রয়োগ করে সেখান থেকে W এর মান বের করবে। W এর মান বের করলে তুমি কিন্তু 2 লিটার একটা পাত্রে পানি নিবা, সেখানে ওই যে ডাব্লিউটা বের করলা সেটা তুমি মিক্স আপ করবা, স্টায়ারিং নাড়ানি করবে, দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। একদম সিম্পল অঙ্ক। পরে দেখো 2 নং পাত্রের দ্রবে মোট পরমাণু সংখ্যা নির্ণয় করো। 2 নং পাত্রে এখানে দেখো আয়তন দেওয়া আছে এবং মোলারিটি দেওয়া আছে।
এখান থেকে তুমি ডাব্লিউ বের করবা, S = 1000 W/m/v। ডাব্লিউ যেটা বের হবে, আমরা জানি সোডিয়াম কার্বনেট 106, 106 গ্রামে থাকে 6.02 অ্যাভোগাড্রো সংখ্যা। 1 গ্রামে কত আর কত গ্রামে কত, এটা বের হবে তোমার অণু। আর এখানে কয়টি মৌল আছে? 3, 4 আর 2টা সোডিয়াম, 5টি। এটাকে তুমি সুন্দর করে যে মানটা বের হবে ওকে 5 দ্বারা 3, 4, 5, 6 দ্বারা গুণ করে দেবে, পরমাণু বের হয়ে যাবে। এখন দেখো 2 ও 3 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যায় ব্যাখ্যা করো। 2 আর 3 অর্থাৎ এটা একটা লবণ, এটা একটা অ্যাসিড, তবে এটা ক্ষার জাতীয়, অর্থাৎ এখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে, এটা একটা প্রশমন বিক্রিয়া হবে। সেই বিক্রিয়াতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে সেটা ডিটারমিন করতে হবে। অর্থাৎ আগে প্রথমে তোমার বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করার পূর্বেই কিন্তু তোমরা অঙ্কে করে আসছো, এটাতে ডাব্লিউ পরিমাণ বের করেছো। এখানেও কিন্তু তোমার S = 1000 W/m/v দিয়ে ডাব্লিউ পরিমাণ বের করবে, তারপরে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে কত লিটার কার্বন ডাইঅক্সাইড বের হবে সেটা নির্ণয় করবে। আমি আবারও বলছি, এটা যখন আমরা সলিউশন করব তখন ইন ডিটেলস বুঝে যাবে, একেবারে সিম্পল অঙ্ক এগুলো, একবার মাথায় ঢুকলে আর বের হবে না কখনো। এরপরে দেখো 2 নং পাত্রের যৌগের শতকরা সংখ্যা নির্ণয় করো। 2 নং পাত্র সোডিয়াম কার্বনেট আছে, শতকরা সংখ্যা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে সোডিয়াম কত % আছে, কার্বন কত % আছে, অক্সিজেন কত % আছে। যারা এটা নির্ণয় শিখেছো তারা তো বুঝতেই পারতেছো, এটা 2 মিনিট লাগবে। এরপর সেকেন্ড সৃজনশীল, দেখো A, B আরেকটি পাত্র দেওয়া আছে তোমার, ধরো D পাত্র। এখন B পাত্রে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। B S = 1000 W/m/v। S স্ট্রেংথ, ঘনমাত্রা বের করতে বলছে। ইতিপূর্বে এখানে কিন্তু এই সূত্র প্রয়োগ করেছো। এ ও বি পাত্রে যৌগদ্বয়কে মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক? এ আর বি মিশ্রিত করবা, লিমিটিং বিক্রিয়ক কোনটা? অর্থাৎ এ আর বি বিক্রিয়া করাবা, বিক্রিয়া করার পর দেখবে যেটা কম দেওয়া আছে সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। লিমিট শব্দের অর্থ হলো তোমার কম, যেটা কম দেওয়া আছে এটাই হবে লিমিটিং বিক্রিয়ক, সীমিত। এরপরে দেখো A + B যৌগদ্বয়কে বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন হয়, এ আর বি বিক্রিয়া করবে, যে লবণ উৎপন্ন হবে NaCl, দেখেই বোঝা যাচ্ছে এই লবণের শতকরা সংযুক্তি চাইছে। অর্থাৎ ইতিপূর্বে তোমরা সোডিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি বলেছি, এভাবে একইভাবে করতে হবে। উদ্দীপকের C যৌগের আণবিক ভর 90 হলে, আণবিক ভর 90, অর্থাৎ C যৌগ এটা 90 হলে আণবিক সংকেত নির্ণয় করো। অর্থাৎ তুমি দেখো এখানে কি বলা আছে, যৌগ C দেওয়া আছে, এটার 20 গ্রাম দেওয়া আছে। 20 গ্রামের মধ্যে তুমি বিশ্লেষণ করেছো 15 গ্রাম, অর্থাৎ 20 গ্রাম দিয়েছে বাট নিয়েছো তুমি 15 গ্রাম। সেখানে তুমি পাইছো কার্বন এত গ্রাম, হাইড্রোজেন এত গ্রাম, অবশিষ্ট অক্সিজেন। এই দুইটা যোগ করবে, 15 থেকে এটা বিয়োগ দিবে, তাই পেয়ে যাবে অক্সিজেন। এটা কতর মধ্যে বলো? 15 গ্রামের মধ্যে। তাহলে 15 গ্রামের মধ্যে আছে কার্বন 4 গ্রাম, 1 গ্রামে কত, আর 100 গ্রামের মধ্যে কত, শতকরায় আগে নির্ণয় করবে। নির্ণয় করার পরে তোমরা জানো স্থূল সংকেত আণবিক সংকেত কিভাবে নির্ণয় করে। প্রত্যেক সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা, এর মধ্যে সবচেয়ে ছোট যে ভাগফলটা তাকে দ্বারা ভাগ করবা, তাহলে স্থূল সংকেত হয়ে যাবে। সেখান থেকে তুমি আণবিক সংকেত নির্ণয় করবা। এই প্রসিডিউর গুলো কিন্তু তোমরা জানো। এখন দেখো এখানে আছে লাস্ট কোশ্চেন, সি যৌগের অবশিষ্ট থেকে 500 মিলিলিটার 0.1 মোলার দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? দেখো তুমি 15 গ্রাম নিয়েছে, অবশিষ্ট রয়েছে কত? 20 এর মধ্যে 20 - 15 = 5 গ্রাম। এই 5 গ্রামকে নিয়ে তুমি কিভাবে 500 মিলিলিটার 0.1 মোলার দ্রবণ তৈরি করবে? অর্থাৎ 0.1 তোমার দরকার নেই এখানে, আমি রেজাল্ট যদি 0.1 পাই তাহলে দ্রবণ তৈরি করতে পারবো। তাহলে আমার এখানে কয় গ্রাম আছে? 5 গ্রাম W। আর এখানে আয়তন কত? V 500 মিলিলিটার। তাহলে S = 1000 W/m/v। এটা দিয়ে S এর মান বের করবে। তুমি যদি দেখো S এর মান 0.1 হয়েছে, তাহলে 0.1 মোলার দ্রবণ তৈরি করা সম্ভব হবে। আশা করি বুঝতে পেরেছ। লিমিটিং বিক্রিয়কের যে সৃজনশীলটা তোমরা এখন করলে, এটার যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াগুলো কিন্তু বিভিন্ন বছর বিভিন্ন বিক্রিয়া দিয়ে লিমিটিং বিক্রিয়কের সৃজনশীলটা আসে। আমি দেখেছি বিভিন্ন বছর যে সৃজনশীল এসেছে লিমিটিং বিক্রিয়কের উপর, এই বিক্রিয়াগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে 100% তুমি একটি সৃজনশীল লিমিটিং বিক্রিয়কের এই মূলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে পেয়ে যাবে। সেটা কি?
সোডিয়াম কার্বনেট নাইট্রিক অ্যাসিড একটি পাত্রে দেবে এইটা, আরেকটি পাত্রে দেবে এইটা, বলবে এর মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক। একটি পাত্রে দেবে এইটা অথবা এটা, এটা এটা, এটা অথবা এটা, এটা অথবা এটা, এটা অথবা এটার যে কোনো একটা। এখানে যদি এই 1 2 3 4 5 6টা বিক্রিয়া পড়তে পারো 100% লিমিটিং বিক্রিয়কের একটা সৃজনশীল পাবে। এখন সর্বশেষ সৃজনশীল, সেটা কি সৃজনশীল? উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের। দেখো 60 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এছাড়া কার্বন ডাই অক্সাইড এখানে পাওয়া যায়। তোমরা জানো চুনাপাথর ক্যালসিয়াম কার্বনকে যদি উত্তপ্ত করো তাহলে ক্যালসিয়াম অক্সাইড চুন এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। 2 লাইনের অঙ্ক, তোমরা এমনি পেয়ে যাবে। শতকরা পরিমাণের যে সূত্রটা সেটা হলো, প্রথমে তোমাদের একটা থাকে শতকরা পরিমাণ সমান সমান, দেখো পূর্বে যেটা দেওয়া থাকে কতটুকু পাইছো 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, এটাও বসবে উপরে, অর্থাৎ যেটাকে তোমার দেওয়া আছে উৎপাদের পরিমাণ, আর তুমি হিসেব করে যেটা বের করবে সেটা যাবে নিচে হিসেব করতে উৎপাদের পরিমাণ ইনটু 100%। এটা হলো সূত্র। সূত্র প্রয়োগ করবে আর মান বসাবে, আনসার হয়ে যাবে। এখন দেখো উদ্দীপকের বিক্রিয়ায় যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ এই চুনাপাথরকে উত্তপ্ত করলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এটা তো ডিটারমিন করবা কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। সেই সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড পেতে হলে তোমার কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেট প্রয়োজন হবে, এটাও তোমার রাসায়নিক বিক্রিয়ার একটা অঙ্ক। অর্থাৎ তোমার ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যা পাও, ম্যাগনেসিয়াম কার্বনকে উত্তপ্ত করলে ওরকম বিক্রিয়া ঘটবে। তারপরে হিসাব নিকাশ করে কতটুকু ম্যাগনেসিয়াম কার্বনেট লাগবে সেটা তুমি ডিটারমিন করবে। এই ছিল 3টা সৃজনশীল। এখন এই অধ্যায়ে তোমার ক নাম্বার জ্ঞানমূলক কোশ্চেন আসে, সেটা কি কি কোশ্চেন আসে এখান থেকে? মূল কাকে বলে, এগুলোর সংখ্যা কি, মোলার আয়তন কি, মোলার দ্রবণ কি, মোলারিটি কি, শতকরা সংযুক্তি কি, স্থূল সংকেত, লিমিটিং বিক্রিয়ক, স্টকিওমিতি, এবং লাস্ট হলো এনালার। এগুলো পড়তেও হয়তো কি প্রত্যেকটা তোমার মুখস্থ করতে হয়তো 1 মিনিট করে লাগতে পারে, 6-7 মিনিট লাগবে। এখান থেকে খ নাম্বার কোশ্চেন কি আসে? 1 মোল কার্বন ডাই অক্সাইড বলতে কি বুঝো? 0.25 মোলার NOH দ্রবণ বলতে তুমি কি বুঝো? ডেসিমোলার দ্রবণ বলতে কি বুঝো? SO2 এর মোলার আয়তন ব্যাখ্যা করো। স্থূল সংকেত আণবিক সংকেতের মধ্যে পার্থক্য লিখো। পানি এর স্থূল সংকেত ও আণবিক সংকেত সেম, একই, ব্যাখ্যা করো। এছাড়াও এখানে আসে দেখাবো যে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। কারণ প্রমাণ দ্রবণ তোমরা জানো যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার জানা, তাই ইহা একটি প্রমাণ দ্রবণ। কখনো কখনো আসে সেমি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ 0.5 মোলার। দেখাও যে সেমি মোলার দ্রবণ তাপমাত্রার উপর ডিপেন্ড করে, এটাও আসে। কারণ তোমার সেমি মোলার দ্রবণের সংজ্ঞা যখন বলবে, সংজ্ঞাটা হলো স্থির তাপমাত্রা 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তাকে সেমি মোলার দ্রবণ বলে। এই সংজ্ঞাটা লক্ষ্য করলে তুমি দেখবে আয়তনকে এখানে লিটার এককে প্রকাশ করা হয়েছে। যদি তুমি 1 লিটার পানিকে তুমি ওপেন রেখে দাও, তুমি দেখবে 5-7 দিন পরে কিন্তু আর 1 লিটার পাবা না। ইহা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাই যেহেতু এখানে লিটার এককে প্রকাশ করেছ আয়তনকে, এই মোলার দ্রবণের সংজ্ঞা সংজ্ঞায়িত করতে, ডেসিমোলার সেমিমোলারের দ্রবণের সংজ্ঞা সংজ্ঞায়িত করতে তুমি কিন্তু বার বা লিটার নিচ্ছ। ইহা আয়তনের উপর ডিপেন্ড করে, তাই এই সকল তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এই ছিল আজকের সেশন। তোমরা সবাই মনে হয় বুঝতে পেরেছ। যদি এগুলো পড়ে যাও, আমি ড্যাম শিওর তুমি 100-এ 100 কমন পাবে। তাহলে আজকে ছিল এই পর্যন্তই। আমাদের পাশে থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।